আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শুভ্রজিৎ মিত্র, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর হিসেবে। থ্যাংক ইউ সো মাচ শুভ্রজিৎ এখানে আসার জন্য। বর্তমানে তোমার দেবী চৌধুরীর ছবির রিলিজ। তোমার প্রত্যেকটা ছবির মূল কেন্দ্রবিন্দু কিন্তু ওই ইতিহাস। করবোরেটিভ ভাবে যদি আমরা হিস্টোরিক্যাল সাপোর্টটা দিতে পারি তাহলে আমার মনে হয় স্ক্রিপ্টটা এবং বা গল্পের কথনটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো মিডল ইস্ট মানে তো কোথাও গিয়ে একটা সন্ত্রাসবাদের ছাপ খুঁজে পাওয়া যায়। তো সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি? ওখানে গিয়ে কোনো বিপদে পড়তে হয়নি তোমাকে? মানে আমি পিওকেতেও গেছি মুজাফফরাবাদে। আচ্ছা। তালিবানদের সঙ্গে তখন যোগাযোগ হয়েছিল। তারা কিন্তু মুসলিম নয়, তাদের নিজস্ব একটা পেগান রিলিজিয়ন রয়েছে। সেই ওদের উপর একটা ডকুমেন্টারি ছিল আমার। মানে আমরা শুটিং করতাম, মানে আমাদের সবসময় ভয় থাকতো এই বুঝি পেছন থেকে কেউ একটা গ্রেনেড ছুড়ে দিল কিনা। 1-2 দিন একটা জায়গাতে শ্যুট হয়েছে ওল্ড শ্রীনগরে। তারপর আমরা যখন পরে অন্য একটা জায়গাতে শ্যুট করতে গেছি তখন খবর পেয়েছি আগের দিন ওখানে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। রাত হয়ে গেলে ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না আমি যেই সময় গিয়েছিলাম। অবভিয়াসলি তখন টর্চের ব্যাটারি কমে যাচ্ছে, -5 ঠান্ডা। এখানে রাত্রিবেলা আমি খুব পাফামো মেরে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে দেখি ওখানে যারা রয়েছে একদম মানে যাকে একদম টিপিক্যাল তালিবান যাদের বলে একদম সেরকম মাথায় পাগড়ি টাঙিয়ে ইসলামিক শাসকদের যে আক্রমণের ভয়াবহতা, তাদের শাসন কার্য কেমন ছিল? এরকম একটা শস্য শ্যামল একটা দেশ এবং এইখানে পর্যাপ্ত পরিমাণ যে খনিজ পাওয়া যায়, ডায়মন্ড একমাত্র ইন্ডিয়াতেই তখন পাওয়া যেত। দেখো ইসলামের তো একটা জিহাদের একটা ব্যাপার থাকেই, যে ওরা যখন কোনো দেশে সাম্রাজ্য বিস্তার করে তখন তার কিন্তু প্রাইমারি যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ধর্ম বিস্তার করা। মুঘলরা হিন্দুদের সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক ছিল, মানে হিন্দু রাজাদের মেয়েদেরই কিন্তু মুঘলদের সঙ্গে বিয়েটা হতো, মানে মুঘলদের মেয়েদের কিন্তু হিন্দু রাজাদের ছেলেদের সঙ্গে বিয়েটা হতো না। ওরা খুব অ্যাগ্রেসিভ ছিল কিন্তু বর্বর নয়, হাইলি এডুকেটেড। আমাদের যে ভারতীয় যে সভ্যতা সংস্কৃতি এসব লাইব্রেরিগুলো ছিল এইগুলোকে যে ধ্বংস করে দিচ্ছে সেগুলো কিন্তু পিওরলি ওই ধর্মের কোনো জিনিসের অস্তিত্ব রাখবো না। এটাই অ্যাবসলিউটলি পাওয়ার কে হিন্দু সনাতন ধর্মের প্রচুর জিনিসপত্র যেগুলো তখন পুঁথি ছিল, ভূর্জপত্র, এইগুলো সব ধ্বংস করে দেওয়া। দেখো ঔরঙ্গজেব ডেফিনেটলি একজন পাইয়াস মুসলিম ছিলেন। এই ধরনের যে হিন্দুদের উপর অত্যাচার করতেন, হিন্দু মন্দির ভেঙেছেন, এইটা কিন্তু দেখো হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ, একটা প্রচণ্ড রাগ, এটা কিন্তু জন্মগত। দেখো সব ধর্মই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে যারা ফলোয়ার্স, এটা তাদের নিজেদের স্বার্থের মতো করে তারা ইন্টারপ্রেট করে। কারণ আমাদের তো মেজরিটি অফ দ্য লোকজন অশিক্ষিত, তো তার ফলে ম্যানিপুলেট করা খুব সোজা, কাফেরদের পুরো ধ্বংস করে দাও। এটা হচ্ছে জিহাদের মূল পক্ষ। এই যে মারাঠা এবং মুঘলদের দ্বন্দ্ব, এটাই কি বরাবর ছিল নাকি এর ভেতরে আরো অনেক কিছু ঘটনা আছে যেটা চলচ্চিত্র থেকে ইতিহাসকে একটু আলাদা করে? দেখো যেটা হচ্ছে শিবাজি যেভাবে মুঘলদের এগেনস্টে উনি লড়াই করেছিলেন সেটা মানে একটা দৃষ্টান্ত, এবং কিন্তু সম্ভাজির ক্ষেত্রে যেটা বলা হয় বড়লোক বাপের বই যাওয়া ছিল। তোমার একটা অ্যানাউন্সমেন্ট করেছে যেটা আমরা জানি হচ্ছে রায়বাগিনী ভবশঙ্করী। ইতিহাস সম্পর্কে যদি একটু হালকা করে আমাদের টাচ দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, বিয়ন্ড পডকাস্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শুভ্রজিৎ মিত্র, যাকে আমরা চিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর হিসেবে। অভিযাত্রীর ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই জানাবো। তার পাশাপাশি এই মুহূর্তে তিনি দেবী চৌধুরানী ছবি নিয়ে ভীষণভাবে ব্যস্ত এবং এই ছবির প্রমোশন রিলিজ নিয়ে এতটাই ব্যস্ত যে তার মধ্যেও সময় বার করে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। কিন্তু আজকে একটা অন্য বিষয় নিয়ে তার সাথে আলোচনা করব, সেটা সম্পূর্ণ কিন্তু ইতিহাসকে ইম্পর্টেন্স দিয়ে। তাকে যেমন আমরা চিনি একজন ডিরেক্টর হিসেবে, তেমনি তার পাশাপাশি তিনি কিন্তু এনশিয়েন্ট ক্লাসিক্যাল লিটারেচার নিয়ে অনারারি ডক্টরেট। সো সময় নষ্ট না করে তার সাথেই আজকের পডকাস্টের সেগমেন্ট এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ শুভ্রজিৎ এখানে আসার জন্য। আর তোমার সাথে তো আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। শুভ্রজিৎ কিন্তু ভীষণ ভালো বন্ধু আমার, বাই দ্য ওয়ে। সো কেমন লাগছে এখানে এসে? প্লেজার ইজ অল মাইন। এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। চলচ্চিত্র জগতে তোমার পদার্পণ একজন ফিল্ম ডিরেক্টর হিসাবে, এবং অভিযাত্রিক ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছ। আরও অনেক ছবি আমাদের দর্শকদের উপহার দিয়েছ এবং তার জন্য নানাভাবে পুরস্কারে পুরস্কৃত হয়েছ। বর্তমানে তোমার দেবী চৌধুরীর ছবির রিলিজ, এবং সেই ছবির কাজ করতে গিয়েও প্রচুর তোমাকে পরিশ্রম করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, এবং তার পাশাপাশি এখন আবার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছো রায়বাগানী ভবশঙ্করী।
তোমার প্রত্যেকটা ছবির মূল কেন্দ্রবিন্দু কিন্তু ওই ইতিহাস। ইতিহাসের প্রতি তোমার কি প্রেম, ভালোবাসা, নাকি কোনোভাবে তুমি ইতিহাসের থেকে সেই ইন্সপিরেশনটা পেয়েছো বলেই ফিল্ম জগৎটাকে বেছে নিয়েছো? নট রিয়েলি। ইতিহাসের প্রতি তো আমার ছোটবেলা থেকে একটা ভীষণ আগ্রহ রয়েছে, যদিও আমার পড়াশোনার দিক থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু ছোটবেলা থেকেই মানে ইতিহাস আর্কিওলজি এগুলো নিয়ে ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালোবাসতো। সিলেবাসের মধ্যে যেটা রয়েছে তার বাইরে গিয়েও সবসময় পড়াশোনা করেছি ইতিহাস বা আর্কিওলজি নিয়ে, মানে ছোটবেলা থেকে। আর আরেকটা যেটা হচ্ছে, যখন আমি হিস্ট্রি চ্যানেলের জন্য ডকুমেন্টারি করতাম, তো ওদের জন্যে আমাকে প্রচুর পড়াশোনা করতে হতো, রিসার্চ করতাম, স্ক্রিপ্ট লিখতাম, যখন ডিরেকশন দিতাম। তো সেই সময় আমার যেটা হতো, সেমেটিক রিলিজন এবং মিডল ইস্ট, সেই ওইখানকার যে দর্শন, ওখানকার যে ইতিহাস, ওখানকার যে সাহিত্য, সেগুলো প্রচুরভাবে পড়াশোনা করতে হয়েছে। এবং সেটা করতে করতে যখন দেখতে পেলাম যে ওটার সঙ্গে আমাদের ভারতীয় সভ্যতা, ভারতীয় সনাতন হিন্দু ধর্মের একটা অদ্ভুত একটা যোগসূত্র আছে, সনাতন হিন্দু ধর্মের হিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করি। এবং সেটা করতে গিয়ে দেখা যে ইউরোপেরও যেসব পুরনো ইতিহাস রয়েছে, ধর্মের ইতিহাস রয়েছে, সেগুলো ভীষণভাবেই এগুলোর সঙ্গে ইন্টার রিলেটেড। তো এই জায়গা থেকেই একটা প্রচণ্ড আকর্ষণ একটা গড়ে ওঠে। এবং তারপরে যখন আমি ছবি করছি, আমার গতানুগতিক ছবি করতে ভাল লাগে না। একটা কোনো ইতিহাস নির্ভর ছবি করলে বা কোনো একটা সাহিত্যর ওপর, সাহিত্যকে কেন্দ্র করে যদি স্ক্রিপ্ট করা হয়, সেই সাহিত্যটা যদি একটা ক্লাসিক লিটারেচার হয়, সেটাকে যদি সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলা যায়, করবোরেটিভভাবে যদি আমরা হিস্টোরিক্যাল সাপোর্টটা দিতে পারি, তাহলে আমার মনে হয় স্ক্রিপ্টটা এবং বা গল্পের কথনটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো সেই জন্যই আমার ছবিগুলো ভীষণ একটা হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল থাকে। আর আরেকটা তো আই এম ভেরি পেট্রিয়টিক, সো বাই নেচার। তো সেটা তো একটা রয়েছেই যে ভারতবর্ষের কথা সারা পৃথিবীর কাছে তুলে ধরবো, আমাদের বাংলার কথা সারা পৃথিবীর কাছে তুলে ধরবো, এটা তো আছে। তো মিডল ইস্টে গিয়ে কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যখন ওইখানকার ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করেছো? হ্যাঁ, সেগুলো তো মানে ওখানে গিয়ে থেকেও বড় কথা, প্রচুর পড়াশোনা করতে হয় সেগুলো নিয়ে, সেমেটিক রিলিজিয়নের ওপর। সেমেটিক রিলিজিয়ন বলতে প্রথমে হচ্ছে ইহুদি ধর্ম, তারপর খ্রিস্টান ধর্ম, তারপর হচ্ছে ইসলাম ধর্ম। ঘটনাচক্রে যে কিছু এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি পড়তে পারি, যেগুলো শিখেছি, তার মধ্যে যেমন ল্যাটিন, অ্যারামাইক, হাইরোগ্লিফিক্স। তো যার ফলে ওইগুলো নিয়ে যে মূল যে টেক্সটগুলো সেগুলো পড়েছি। আরবিটা পারি না, সেইগুলো পড়তে গিয়ে দেখেছি যে মানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে ওইখানে যে এতদিনের, কারণ মিডল ইস্টের সঙ্গে আমাদের সিন্ধু সভ্যতারও একটা নিবিড় যোগ ছিল। সিন্ধু সভ্যতাকে বলা হতো মেলুহা। কি বলা হতো? মেলুহা। তেমনি ইজিপশিয়ানদেরও একটা ছিল টার্মস, সুমেরিয়ানদের একটা টার্মস ছিল, এদের মধ্যে একটা ইন্টার ট্রেড একটা রিলেশনস ছিল। ওই মানে সেই সময় থেকেই কিন্তু ভারতবর্ষের সঙ্গে একটা মিডল ইস্ট বা ওই ওই যে জায়গার, যেটা ক্রেডল অফ সিভিলাইজেশন যাকে বলা হয়, তো ওই জায়গার একটা কিন্তু আত্মিক যোগসূত্র আছে, মানে হাজার হাজার বছর ধরে। তো সেটা তো আছে। তো মিডল ইস্ট মানেই তো কোথাও গিয়ে একটা সন্ত্রাসবাদের ছাপ খুঁজে পাওয়া যায়। তো সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি? ওখানে গিয়ে কোনো বিপদে পড়তে হয়নি তোমাকে? না, সেরকম কিছু না, মানে এটা হয়তো আমাকে দেখে বোঝা যায় না, বাট আমি একটু স্বভাবগত একটু ডেয়ার ডেভিল আছি। সো মানে আমি পিওকেতেও গেছি, মুজাফফরাবাদে। আচ্ছা, তালিবানদের সঙ্গে তখন যোগাযোগ হয়েছিল। সো কি হয়েছিল ওখানে? সে অনেক ঘটনা। যেমন যেমন একটা কিছু বলো। ওই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য শুট করতে গিয়েছিলাম। আচ্ছা সেখানে হচ্ছে হিমালয়ান যারা ট্রাইব ছিল তাদের ওপর। আচ্ছা। তো মানে গিলগিট বালতিস্তান বলে যে জায়গাটা, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, সেইখানে এখনো ট্রাইব আছে যাদের মধ্যে পিওর এরিয়ান ব্লাড আছে, এবং তাদের সঙ্গে গ্রিক ব্লাডের সংমিশ্রণ আছে। যে বলা হয় যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, সেই সময় তাদের সৈন্যবাহিনীর লোকরা যে লোকাল মেয়েদের সঙ্গে তাদের বিয়ে করতো বা তাদের গার্লফ্রেন্ড ছিল, তো সেই ব্লাড লাইনটা ওখানে রয়ে গেছে, এবং তারা নিজেদের মধ্যেই কিন্তু আবদ্ধ। তারা কিন্তু মুসলিম নয়, তাদের নিজস্ব একটা পেগান রিলিজিয়ন রয়েছে। তো এবং ওরা নিজেদের মধ্যেই বিয়ে করে, ওরা বাইরে বিয়ে করে না। তো যার ফলে ওদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকছে।
সেই ওদের উপর একটা ডকুমেন্টারি ছিল আমার, এবং ওদের এখনো সেই পুরো নীল চোখ, একদম পুরো ইউরোপিয়ানদের মতো দেখতে। সেটা কোথাও এই গিলগিট বালতিস্তান, গিলগিট যেটা হচ্ছে বালতিস্তান। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে, মানে একসময় এটা ভারতেরই ভাগে ছিল, কিন্তু আচ্ছা পাকিস্তান নিয়ে নিয়েছে জোর করে। আচ্ছা হ্যাঁ, তো ওই জায়গাতে যখন আমাদের যখন ইন্টারন্যাশনাল ক্রু গিয়েছিল, তখন মুজাফফরাবাদ হয়ে যেতে হয়েছিল। ওইখানে যখন গেলাম মুজাফফরাবাদে, পাকিস্তান আর্মি আমাদের পুরো এসকর্ট করে নিয়ে গেছিলাম। আম টকিং অ্যাবাউট লং লং ব্যাক। সেই সময় কিন্তু মানে সেই সময় ইনসার্জেন্সি ছিল, সেই সময় সন্ত্রাসবাদের এগুলো ছিল। মানে আমরা শুটিং করতাম, মানে আমাদের সবসময় ভয় থাকতো এই বুঝি পেছন থেকে কেউ একটা গ্রেনেড ছুড়ে দিল কিনা। তো আমরা একদম শ্রীনগরের একদম ওল্ড শ্রীনগর যে জায়গাগুলো, সেই সব জায়গাতে গিয়ে শ্যুট করেছি। 1-2 দিন একটা জায়গাতে শ্যুট হয়েছে ওল্ড শ্রীনগরে। তারপর আমরা যখন পরে অন্য একটা জায়গাতে শ্যুট করতে গেছি, তখন খবর পেয়েছি আগের দিন ওখানে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। সো এরকম হয়েছে 2-3 বার। তো এইটা একটা তো কন্টিনিউয়াস ভয় থাকতো। বাট ঠিক হ্যাঁ। তো এবার যে পাকিস্তানে যখন গিয়েছিলাম, তো এবার মানে রাত হয়ে গেলে ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমি যেই সময় গিয়েছিলাম, একটাই গেস্ট হাউস মতো ছিল, সেখানে পুরো টিমটা থাকতাম। তার কিন্তু মানে প্রচুর ইন্ডিয়ানও ছিল, বিদেশিরাও ছিল সব। অবভিয়াসলি তখন টর্চের ব্যাটারি কমে যাচ্ছে, -5 ঠান্ডা, মানে ব্যাটারিও তো ডিসচার্জ হয়ে যাচ্ছে না, রাখা যাচ্ছে না। আমার মনে আছে সেই সন্ধ্যে 7টার সময় হঠাৎ করে আমাদের তো কোথায় আলো আলো আলো, তো একটা ওই রকম একটু কিছু দূরে একটা দোকান ছিল, তো আমাদের লোকাল গাইড বললো যে ওখান থেকে পাওয়া যাবে। তো সে আমি একা একাই ওখানে মোমবাতি কিনতে বেরিয়ে গেছিলাম। দিয়ে আবার রাস্তায় তখন তো বেরিয়ে গেছি গেস্ট হাউস থেকে। তারপর রাত্রিবেলা মানে ওখানে সন্ধ্যাবেলা, ওটা মানে নিশুতি রাত। চিনো না জায়গাটা? না চিনি না, বাট ঠিক আছে। তা কিভাবে গেলে? মানে কারো মানে কোনো লোকাল লোকজন না নেই না, মানে কিছু? জায়গাটা খুবই ছোট, মানে হয়তো আমি ওইখান থেকে হয়তো দূরে একটা রয়েছে একটা, ওই আর কিছু নেই, মানে ওখানেই হয়তো একটা ঝোপড়া আছে, ওখানেই দোকানটা আছে, মানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ভয় নেই, কিন্তু পাহাড়ি এলাকা রাতের দিকে বেশ হন্টেড লাগে, বেশ ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আর একটু গা ছমছম করা ব্যাপার চারদিকে থাকে। পুরো বরফে ঢাকা, আর ওরকম একটা গেস্ট হাউস, এখানে রাত্রিবেলা আমি খুব পাকামো মেরে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে দেখি ওখানে যারা রয়েছে একদম মানে যাকে একদম টিপিক্যাল তালিবান যাদের বলে, একদম সেরকম, মাথায় পাগড়ি টাগড়ি, বড় দাড়ি টাড়ি, অস্ত্রগুলো ছিল না হয়তো, জানি না, বাট একদম পুরো ওই যে আকাশায় ও কি একদম পুরো শেষ করলো। যাই হোক, মানে ঘটনাচক্রে যেহেতু আমি কোরআনের কিছু জিনিসপত্র জানি, সেই নিয়ে তাদের সঙ্গে একটু আলোচনা শুরু করে দিয়েছিলাম, সেই জন্য কিছু বলেনি। তারপর মোমবাতি কিনে চলে এসেছি। মানে সেটা পুরোপুরি তুমি কোরআন সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে বলে, তুমি জানো বলে, ওই নলেজটা আছে বলে তুমি সেখান থেকে বেঁচে আসতে পেরেছো। বেঁচে আসতে পারি না, না ওরা তো কিছু, ওদের কাছে তো আর্মসও থাকতে পারতো সেরকম কিছু। আই ডোন্ট নো, মেবি হয়তো যদি জানতো আমি হিন্দু হয়তো তাহলে কিছু করতো, বাট আমাকে কিছু জিজ্ঞাসা করেনি বা সেই সম্বন্ধে কিছু বলেনি। আমাদের ভারতের মানচিত্র যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশ আমল থেকে যেভাবে কার্যকর করা হয়েছে সেইভাবেই আমরা মেনে চলছি, সেইভাবেই এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের পুরো গোটা বিষয়টা চলছে। খুবই দুর্ভাগ্য। হ্যাঁ, কিন্তু এর আগেও তো হচ্ছে অখণ্ডিত ভারতবর্ষ ছিল ব্রিটিশ আমলের আগে। তো সেই ভারতবর্ষের ভূখণ্ড কেমন ছিল? এখন যে ম্যাপটা আমরা দেখি সেইটা কিন্তু হয়েছে ব্রিটিশ আমলের পরে, বিকজ আগে একদম প্রথম থেকে যদি আমরা ধরি যে প্রথম অখণ্ড ভারতবর্ষ যে এটা, সেইটা প্রথম আসে বিক্রমাদিত্য, সেই সময় থেকে। বিক্রমাদিত্য হচ্ছে 1st সেঞ্চুরি বিসি। সেটা একদম সে পুরো আফগানিস্তান, ইরানের কিছু পর, সেখান থেকে একদম সাউথ ইস্ট এশিয়ার অনেকটা অব্দি সেটা বলা হয়। মানে তার খুব একটা ঐতিহাসিক প্রামাণ্যতাটা এখনো আবিষ্কার হয়নি, কিন্তু প্যাসিভ রেফারেন্সে সেটা পাওয়া যায়। কিন্তু তারপরে যেটা হচ্ছে, ধরো তারও একটু আগে ধরো মৌর্য সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, তারপর হর্ষবর্ধনের রাজ্য, মানে এইগুলো যখন এসেছিল, কিন্তু তারপর মুঘলরা এলো। তো সেইটারে কিন্তু মানে এখন যে আমরা ভারতবর্ষের রূপটা দেখি, তার হয়তো কিছুটা আছে কিছুটা নেই, হয়তো 80% আছে, হয়তো কোনোটা 60% আছে, কিন্তু এখন যে রূপটা দেখি সেটা ব্রিটিশদেরই অবদান। বিকজ তারপর কি হয়েছে বলতো, অনেক নেটিভ রাজারা ছিল যারা স্বাধীনতার পরে ইন্ডিয়ান ইউনিয়নে যোগদান করেছিল। তো এই কারণ আগে ওইরকম ছোট 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 অনেকগুলো রাজ্য ছিল। তো এই এখন যে পরিপূর্ণ রূপটা দেখি, সেইটা ব্রিটিশদেরই অবদান। ভারত প্রথম কবে পরাধীন হয়েছিল? এখন যে ভারতটা বলি সেই ভারতের কনসেপ্টটা তো তখন ছিল না। তো তখন যদি তুমি বলো ভারতীয় কোনো বৃহৎ সাম্রাজ্য, সেইটা কবে বাইরে থেকে হয়েছিল, তাহলে ইউরোপ থেকে যারা আসে তারা প্রথম, আলেকজান্ডার বা ওই রকম সময়, বারবার ধরে উত্তর পশ্চিম ভারতই বারবার ধরে আক্রান্ত হয়েছে। তো প্রথমে আলেকজান্ডাররা এলো, তো সেইটা মৌর্য সাম্রাজ্য সেটাকে আবার নেগেট করে আরো বাড়িয়েছিল। তারপর শকরা এসেছিল, হুনরা এসেছিল,
শ্বেত হুন, পিত হুন, তো দু ধরনের হুন ছিল। এবার শক যাদের বলা হয়, স্কাইথিয়ানস, তো তারাও মিডল ইস্ট থেকে এসেছিল। হুনরা একটু চাইনিজ আর মিডল ইস্ট ওই এরিয়ার তারা ছিল, তারা এসেছিল। তো এরকম বারবার ধরে এসেছে। ইসলামিক আক্রমণের কথা বলো, সেটা 700 AD অনওয়ার্ডস। সেটা তোমার প্রথম যে সিন্ধ যে প্রভিন্স, ওই প্রভিন্সটা প্রথম ওরা আক্রমণ করে। তো ওই জায়গাটা কিছুটা একটা জায়গা তখন নিয়েছিল যারা হিন্দু রাজারা ছিলেন, তারা একটা কনফেডারেশন একটা তৈরি করেন। এবং নেক্সট 300-400 বছর ধরে কিন্তু ইসলামিক শাসন, ইসলামিক যে আগ্রাসন, সেটাকে কিন্তু তারা রুখে দিয়েছিলেন। আবার 10th সেঞ্চুরি 11th সেঞ্চুরি অনওয়ার্ডস আবার শুরু হয়। তখন এবার যেটা হয়ে থাকে যে তখন হয়তো স্ট্রং শাসক ছিল যারা, যে কনফেডারেশনের মধ্যে, তারা হয়তো আটকাতে পেরেছিলেন। এবার তাদের যারা বংশধর, তারা আবার নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে আরো ভাগ হয়ে গেছে। এবার যেটা মানে ঘর শত্রু বিভীষণ বলে তো একটা কথাই আছে, তাই না? ওই কেউ হয়তো একটা ভেতর থেকেই পেছনে ছুরি মেরেছে। এইভাবে আস্তে আস্তে করতে করতে যখন 10th সেঞ্চুরি অনওয়ার্ডস, যখন যে ইসলামিক আগ্রাসনটা শুরু হলো, সেটাকে তখন আর আটকানো যায়নি। তারপর সেটা একদম পুরো হু হু করে ঢুকে পড়ে। তারপর তো ব্রিটিশরা আসে। ইসলামিক শাসকদের যে আক্রমণের ভয়াবহতা, তাদের শাসন কার্য কেমন ছিল? মূলত তাদের এটা ছিল যে মানে চিরকালই যেটা হয়ে এসেছে যে মিডল ইস্ট বা সেন্ট্রাল এশিয়া, এই সব জায়গায় যে রাজ্যগুলো ছিল, যে সাম্রাজ্যগুলো ছিল, তাদের কাছে কিন্তু ইন্ডিয়াটা ছিল একটা গোল্ডেন গুজ, মানে সোনার ডিম পাড়া হাঁস। ওই যখন বলছিলাম মেলুহা যখন ছিল, সেখান থেকেই তো তারা ওই গল্পগুলো শুনে এসেছে যে মানে কিরকম ছিল সেই মেলুহাদের গল্পগুলো? মানে মেলুহা তো মানে ওটা তো বেসিক্যালি হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার তারই ওটা এক্সটেনশন। না মানে বেসিক্যালি আমাদের তো ক্লাইমেট ওয়াইজ এবং এরকম একটা শস্য শ্যামলা একটা দেশ, এবং এইখানে পর্যাপ্ত পরিমাণ যে খনিজ পাওয়া যায়, ডায়মন্ড একমাত্র ইন্ডিয়াতেই তখন পাওয়া যেত, সোনা মানে ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে বেরোতো। তো এইটা কিন্তু মানে সারা পৃথিবীর কাছে একটা প্রচন্ড একটা লোভনীয় একটা ব্যাপার ছিল। তো যেহেতু এখানে শস্য শ্যামলা একটা দেশ, সবকিছু, এবং মিডল ইস্ট তো ইজ ভেরি ডেজার্টেড কান্ট্রি না, মানে ওটা প্রচুর একটা মানে রুক্ষ শুষ্ক, এবং মানে ওদের অতটা তো কি বলবো এনরিচড না। তো যার ফলে এইখানে মানে এই একটা দেশে আসা মানে একদম পুরো কি বলবো ইউটোপিয়ান একটা ওয়ার্ল্ড। তো এটা কিন্তু ওদের একটা ভেতরেই রয়ে গেছে। ধর্মের কারণটা আমি বাদ দিচ্ছি, সেটা পরে। কারণ ইসলামিক শাসনের আগেও তো ওখান থেকে ইনভেশন হয়েছে। তো তারা তো তখন কোনো মানে ধর্মের কারণে আক্রমণটা করেনি, তারা আক্রমণটা করেছে যে এইখানে এই জিনিসগুলো রয়েছে বলে, মানে এই যে প্রাচুর্য, এই প্রাচুর্যটার অধিকার পাওয়ার জন্য। তো এইটা কিন্তু রয়ে গেছে এবং সেটা মাথার মধ্যে হতে গেঁথে রয়েছে। এবং সেখান থেকে যখন আরব ট্রেডসদের কাছ থেকে ইউরোপরা শুনেছে, সেখান থেকে তখন ইউরোপীয় বণিকরা আসা শুরু করেছে। মানে ইন্ডিয়ার প্রাচুর্যের সঙ্গে একমাত্র পাল্লা দিতে পারতো ইজিপশিয়ান প্রাচুর্য বা চাইনিজদের প্রাচুর্য। সো ওই জন্য যে এই যে সাম্রাজ্যগুলো, এগুলো কিন্তু বারবার ধরে এই ইউরোপিয়ান যে সাম্রাজ্যবাদ এবং যে মিডল ইস্টার্ন এবং সেন্ট্রাল এশিয়ান যে সাম্রাজ্যবাদ, তার কিন্তু আগ্রাসনের মধ্যে পড়েছে বারবার। হ্যাঁ, তো ইসলামিক শাসন কেমন ছিল আমাদের ভারতীয়দের ক্ষেত্রে? দেখো, ইসলামের তো একটা জিহাদের একটা ব্যাপার থাকেই, যে ওরা যখন কোনো দেশে সাম্রাজ্য বিস্তার করে, তখন তার কিন্তু প্রাইমারি যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ধর্ম বিস্তার করা। আল হাদিস বা আল কোরআন সেই অনুযায়ী ওরা যেহেতু ভীষণ মানে, তো সেই হিসেবে প্লাস সেটা থেকেও আরেকটা বড় ইনসেন্টিভ হচ্ছে যে ইন্ডিয়ার যে ধনসম্পদ, সেটা তাদের নিজের দেশে সাইফন করে নিয়ে যাওয়া। এখানে প্রথমে যখন সুলতানি পিরিয়ড ছিল, তুমি দেখবে এই কোনো শাসনই কিন্তু মানে যে ডাইনাস্টিগুলো রয়েছে বেশি দিন স্থায়িত্ব হয়নি। মানে ওদের অন্তর্কলহ এত বেশি ছিল, নিজেদের মধ্যেই মারামারি করে মরতো। হ্যাঁ, তো মানে বাবা ছেলেকে মেরে দিত, ছেলে বাবাকে আগে মেরে দিত, ছেলে ভাইদের ওনাদের মেরে দিত। মানে ওই সিংহাসনের মানে গেম অফ থ্রোনস বলে যেটা, এটা কিন্তু একদম অ্যাকচুয়াল এইখানেই যে কন্টিনিউয়াস এটা কিন্তু হয়ে যেত। ধরো আকবরের যখন 20-25 বছর বয়স, তখন অবধি চলেছে। তারপরে আবার শাহজাহানের সময় একটা গন্ডগোল হয়, তারপর শাহজাহান আবার একটা স্থায়িত্ব নিয়ে আসে, তারপর আবার আওরঙ্গজেবের সময় গন্ডগোল হয়। মানে কিন্তু ওই জন্য কন্টিনিউয়াস যে তুমি যদি বলো, সেইটা কিন্তু ওদের কখনোই ছিল না। তো এই আনরেস্টটা কিন্তু কন্টিনিউয়াস ছিল। তো যার ফলে ওরা এখানে যে সেন্ট্রাল এশিয়া থেকে বা মিডল ইস্ট থেকে যখন এসেছিল, তো ওখান থেকেও কিন্তু বেসিক্যালি তাড়া খেয়ে চলে আসা। মানে দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক, যে ওরা ফিরেও যেতে পারবে না খুব একটা। মানে ওদের নয়তো গেলে ওখান থেকে ওরা মার খাবে। তার মানে নিজেদের মধ্যেই অশান্তি ছিল। নিজেদের মধ্যে অশান্তি তো ছিলই। তো যার ফলে ওরা কি করতো যে মানে এরকম একটা সোনার ডিম পাড়া হাঁস, তো এখানেই থেকে যাওয়াটা বেটার, যে এখানের মধ্যেই জিনিসটা করা। তাহলেও কিন্তু ওরা উমায়াদ খালিফাত,
এদের কিন্তু ওরা ট্যাক্স দিত, মানে যে টার্কির যে সুলতান ছিল, হ্যাঁ, তো অটোমান এম্পায়ার যেটা ছিল সেখানকে কিন্তু ট্যাক্স দিতে হতো, মানে ওখানকার যে বাদশা তাকে কিন্তু মানে দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড বলে মানতে হবে। হ্যাঁ, তো যার ফলে মানে এখানে তো প্রচন্ডই অত্যাচার করতো। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু নরম কিছু গরম এরকম, মানে হিন্দুরাও ছিল তাদের মিনিস্ট্রির মধ্যে, তাদের আর্মির মধ্যে, কারণ ওরা তো ওখান থেকে পুরো লোকবল নিয়ে আসতে পারবে না, এখানে তো চালাতেও হবে। তো ওই জন্য ঘরশত্রু বিভীষণ যারা তাদের নিজেদের টিমে রাখতো, দিয়ে সে যাতে মেজরিটির ওপর তারা কন্ট্রোলটা করতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটা ভেতরে তো একটা বিষ বাষ্প ছিল। এই যে লোকে বলে না যে মোগলরা হিন্দুদের সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক ছিল, এটা কিন্তু একতরফা ছিল। মানে হিন্দু রাজাদের মেয়েদেরই কিন্তু মুঘলদের সঙ্গে বিয়েটা হতো, মানে মুঘলদের মেয়েদের কিন্তু হিন্দু রাজার ছেলেদের সঙ্গে বিয়েটা হতো না। কারণ ওদের তো একটা ভীষণ একটা ব্যাপার আছে না, ইসলাম ধর্মতে যারা বিশ্বাস করেন, যে যাদের মধ্যে যে একজন কোনো বিধর্মী মেয়ে, তার যদি সতীত্ব নেওয়া হয় বা তার মাধ্যমে যদি কোনো বাচ্চা হয়, সেটা 7টা মসজিদ তৈরি করার মতো পুণ্যকর্ম। সো এটা কিন্তু আছে, এক একজন বাদশাহ বা এক একজন সুলতানের কাছে এক এক রকম ভাবে ছিল। তখনকার দিনে যে সুলতানরা ছিল তারা ওই আক্রমণ করে আধিপত্য বিস্তার করা একরকম, আবার এদিকে জোর করে ধর্মের নিযুক্ত করা, দুটোই, মানে সেটাও হয়তো ছিল। এখানে এসে আক্রমণ করেছে, এবার নিজের দেশেও পালিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, ওখানে গেলে ওরা মার খাবে, কারণ ওখানে তো আবার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে মারপিট চলছে, সেই জন্য তো পালিয়ে এখানে এসেছে। নিজেদের ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে, কে সিংহাসনে বসবে। তো কিন্তু মানে যতটা আমাদের পোট্রে করা ইতিহাসে মানে খুব গ্লোরিয়াস একটা জিনিস, সেটা কিন্তু একদমই ছিল না। আচ্ছা, হ্যাঁ, তারা নিজেদের মধ্যে মারপিট করে মরতো, এবং তার মধ্যে আবার সেই কি বলতো, কেউ যদি কন্টিনিউয়াস একটা ডিস্ট্রেসের মধ্যে থাকে না, সেটা তার সবকিছু কাজের মধ্যে প্রতিফলিত হয়। তারা ডেফিনেটলি অনেক ভালো কাজ হয়তো করেছে, ভালো কাজ বলতে সেটা কিন্তু তাদের নিজস্ব সুবিধের জন্য। ধরো একটা ট্যাক্স রিফর্মস, একটা কোনো রাস্তা তৈরি করা, সে তো রাস্তাটা দিয়ে নিজের রাজস্ব আসবে বলেই রাস্তাটা বানিয়ে, সেটা তো নিশ্চয়ই মানে জনসাধারণের সুবিধের থেকে নিজের কতটা সুবিধা হবে, নিজের কতটা রাজকোষ ভরবে, সেটা অনেক বেশি প্রাধান্য পায়। মানে সেম লজিক, যে সবাই বলে না ব্রিটিশরা ছিল বলেই ইন্ডিয়াতে রেলওয়ে হয়েছে, তো রেলওয়েটা তো হয়েছে যাতে এখানকার জিনিসগুলো লুট করে পোর্টে আসে এবং সেখান থেকে ইংল্যান্ডে যায়। আমরা সেকেন্ডারি বেনিফিশিয়ারি, তো প্রাইমারি বেনিফিশিয়ারি তো যারা লুণ্ঠন করছে তারা। সেটা কিন্তু ইসলামিক শাসনেও হয়েছে। অবভিয়াসলি তারা ভালো ভালো স্থাপত্য বানিয়েছে, কিন্তু স্থাপত্যগুলো সবকটাই হয় মানে কি বলবো, একটা কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেল রয়েছে, যে স্থাপত্য, যে সৌধগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে তার উপরই তৈরি করা। সো ইটস আ পাওয়ার গেম। ওরা খুব অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু বর্বর নয়। মানে যারা মিডল ইস্ট এশিয়া বা সেন্ট্রাল এশিয়া অ্যারবসরা, দে আর হাইলি এডুকেটেড, এবং আচ্ছা। তাদের একটা খুব সুন্দর একটা সভ্যতা ছিল। ধর্মের দিক থেকে তারা হয়তো মানে কি বলবো, আমাদের এগেনস্টে হতে পারে, কিন্তু যার যেটা ভালো সেটা স্বীকার করা উচিত। ওয়ান শুড অলওয়েজ নো এনিমিজ ইনসাইড আউট, এটা আমি নিজে মনে করি। সো এনিওয়ে, তো লেটস কাম টু দ্য পয়েন্ট, যে ওদের একটা বেশ কি বলবো, খুবই একটা উন্নত সভ্যতা এবং একটা সংস্কৃতি রয়েছে। আমাদের যে ভারতীয় যে সভ্যতা সংস্কৃতি, যেসব লাইব্রেরিগুলো ছিল, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, এইগুলোকে যে ধ্বংস করে দিচ্ছে, সেগুলো কিন্তু পিওরলি ওই ধর্মের কোনো জিনিসের অস্তিত্ব রাখবো না, এটাই অ্যাবসলিউটলি পাওয়ার গেম। যার ফলে যেটা হয়েছিল যে ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের প্রচুর জিনিসপত্র, বই, যেগুলো তখন পুঁথি ছিল, ভূর্জপত্র, এইগুলো সব ধ্বংস করে দেওয়া হয়। যেহেতু ভারতবর্ষের একটা ট্র্যাডিশন ছিল যে শ্রুতি, যে শুনে শুনে মুখস্থ রাখা, সেই ক্ষেত্রে যার ফলে এই ট্র্যাডিশনটা ছিল বলে কিন্তু ভারতীয় সংস্কৃতি অনেকটা বেঁচে গেছে। এই বিদেশি আগ্রাসন আসার পর থেকেই কিন্তু হিন্দুদের মধ্যে যে এই পর্দানসীন ব্যাপারটা, যে আরো আরো সংকীর্ণতা, জাতপাত, ছোঁয়াছুঁই, এইগুলো না ক্রমশ নিজেকে আরো সংকুচিত করে ফেলা, যে আমি ঘরের বাইরে দেখবো না, ঘরের বাইরে গেলে আমাকে মেরে ফেলবে। এই সাইকোলজি জেনারেশন পর জেনারেশন থেকে আস্তে আস্তে এইভাবে কিন্তু এখন যে হিন্দু ধর্মকে নিয়ে আমরা এত বলি না যে এইরকম কেন হয়েছে, এর প্রত্যক্ষ কারণ কিন্তু ওটা, যে হিন্দু ধর্মকে জাতের ভেদাভেদ সবকিছু কি ওই সময় থেকেই স্টার্ট হয়েছিল? সেটা আরো আগে থাকতে ছিল, কিন্তু এখন যে জিনিসটা যে আমরা যে এতে দেখি, সেটা কিন্তু আমার 6th সেঞ্চুরি 7th সেঞ্চুরি এডি অনওয়ার্ডসই জিনিসগুলো শুরু, মানে আরো বাড়ে। হ্যাঁ, আগে ডেফিনেটলি ছিল, কিন্তু এই জিনিসটা যে এই পর্দানসীন, আগে মানে হিন্দু ধর্ম খুবই লিবারেল। অজন্তা ইলোরা বা তুমি খাজুরাহো তার ভাস্কর্য দেখলে তুমি বুঝতে পারবে
সেই জায়গা থেকে মেয়েদের যে অবস্থান, সেটাকে আরো ক্রমশ যে একদম পর্দানসীন এরকম করে একদম দাবিয়ে রাখা, সেটা কিন্তু অরিজিনাল হিন্দু ধর্মে ছিল না। সনাতন বৈদিক ধর্ম, মানে হিন্দু ধর্ম বলে তো কিছু হয় না, দ্যাটস আ টার্ম কয়েন্ড বাই দ্য মিডল ইস্টার্ন পিপল। সো সনাতন বৈদিক ধর্ম এই মহিলাদের আরো জিনিসটাকে আরো সংকীর্ণতার মধ্যে আরো ঢুকিয়ে ফেলে। এইগুলো হয়েছে কিন্তু ওই আগ্রাসন থেকে বাঁচানোর জন্য। কারণ নয়তো তারা তো ধরে নিয়ে গিয়ে রেপ করে দেবে, তারা তো নয়তো ওই ফোর্সড কনভার্সন করবে, লাভ জিহাদ যাকে বলা হয়। তো ওই ক্রমশ ঘরের মধ্যে ঢুকিয়ে দাও। তো এরকম অনেক অ্যাঙ্গেল, মানে এটা একটা ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল বললাম, যার ফলে না মানে হিন্দু ধর্ম ক্রমশ ওই রকম একটা সংকীর্ণতার মধ্যে ক্রমশ ঢুকে গেছে। মানে এটা 1000 বছর ধরে একটা চলেছে। সেক্ষেত্রে কি কোনো মিডল ম্যান ছিল তাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে তোমরা সংকীর্ণ হয়ে যাও, তোমরা একটু পর্দার আড়ালে না চলে না, যাও? এটা তো একটা বেসিক ইনস্টিংক্ট, এটা তো একটা বেসিক ইনস্টিংক্ট। তুমি যদি মানে কি পারিপার্শ্বিক পরিবেশ দেখেই তারা এই জিনিসটা করতে বাধ্য হয়েছে? একদমই, কিন্তু এটা আবার মানে এটার প্রোজ হচ্ছে যার ফলে কিন্তু আজকে হিন্দু ধর্ম টিকে আছে। ইসলামিক ধর্ম যেসব দেশে গেছে কিন্তু 100% কনভার্সন হয়ে গেছে। ইন্ডিয়াকে এখনো এত মানে 1000 বছরের ওপর ধরে শাসন করার পরও কেন পারেনি? বিকজ অফ দিস। যার ফলে মানে এটা একটা ভেতরে রয়ে গেছে, মানে ইউ ক্যান বি আ বর্ন হিন্দু। একটা কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয় যে আজকে থেকে আমি খ্রিস্টান হলাম, আজকে থেকে আমি জিউ হলাম, বা আজকে থেকে আমি ইসলাম ধর্ম এটা করলাম। বাচ্চা বয়সে যেটা হয় কনভার্ট হওয়া, কনভার্ট না মানে ওই ধর্মের মধ্যে গ্রহণ করা, হুম। এনলিস্টেড হওয়ার রাদার। সো কিন্তু হিন্দু ধর্ম তুমি জন্মে হিন্দু। আমাদের উপনয়ন যেটা হয় সেটা হচ্ছে ব্রাহ্মণত্ব পাওয়ার জন্য। দ্যাটস আ ডিফারেন্ট। সো ওই জন্য দ্বিজ বলে যে আবার নতুন করে আরেকটা জন্ম হলো। কিন্তু হিন্দু হিন্দু মানে তুমি হিন্দু নয়, তুমি হিন্দু নও। তো বাকিটা কিন্তু তোমাকে হতে হয়। আচ্ছা, এই ঔরঙ্গজেবের ব্যাপারে যে কথা হচ্ছিল, যে এরকম অদ্ভুত টাইপের ক্যারেক্টার ছিল কেন ঔরঙ্গজেবের? হ্যাঁ, দেখো ঔরঙ্গজেব ডেফিনেটলি একজন পাইয়াস মুসলিম ছিলেন। এই ধরনের যে হিন্দুদের উপর অত্যাচার করতেন, হিন্দু মন্দির ভেঙেছেন, এইটা কিন্তু দেখো হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ, একটা প্রচন্ড রাগ, এটা কিন্তু জন্মগত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু এটাকে ইউজ করতেন খুব পলিটিক্যালি, যে আচ্ছা তুমি আমার হ্যাঁতে হ্যাঁ মেলাও তাহলে তোমার জিনিসে কিছু করব না, আর তুমি আমার যদি হ্যাঁতে হ্যাঁ না মেলাও তাহলে আমি ভেঙে দেবো। বা উনি জিজিয়া কর অ্যাড করেছিলেন, যে বিধর্মীদের জন্য যে ট্যাক্স দিতে হয়, আদারওয়াইজ নয়তো কনভার্সন করতে হবে, যেটা আকবর তুলে দিয়েছিল, কিন্তু অরঙ্গজেব আবার শুরু করে যে প্রতিটা বিধর্মীকে কোনো তীর্থযাত্রা করতে গেলে, একটা হিন্দু ধর্মের কথা, ধরো কেউ কেদারনাথ যেতে চায় তাকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, জিজিয়া কর বলে, বা তাকে বা পুজো আচ্ছা মানে সারা বছরের জন্য, আদারওয়াইজ নয়তো তুমি মুসলিম হও, তবে তোমার জিনিসে আমি হাত দেবো না। কারণ এত বড় একটা সাম্রাজ্য, তো সেইটাকে রাখতে গেলে তো মানে ওই সব রকমই মানে ঠান্ডা গরম সব মিশিয়ে করতে হবে, সেই রকম। বৃন্দাবনের মন্দির ভেঙে দিয়েছিলেন, কাশী বিশ্বনাথ ভেঙে দিয়েছিলেন। এইগুলো কিন্তু পুরোটাই হয়েছিল যে ওখানকার যারা হিন্দুরা ছিল, তারা যে ওনার যে লোকাল যে ট্যাক্স কালেক্টর ছিল বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিল, তার এগেনস্টে বিদ্রোহ করেছিল বলে শাস্তি দেবেন। আচ্ছা তুই আমার এগেনস্টে কথা বলবি, দে তোর মন্দিরটা আমি ভেঙে দিই। যদি আমার এগেনস্টে কথা না বলিস তাহলে তো মন্দির খুব ভালো। তাহলে যে রাজা খুব তুতিয়ে পাতিয়েছে, যে একটু তেল মেরেছে অরঙ্গজেবকে, তার হয়তো মন্দিরের জন্য কিছু দান করে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার দলের হচ্ছ, তো তোমার জন্য আমি এটা করছি। সো এই সাইকোলজিটা কাজ করেছে সবসময়। কোরআনে একটা সূরা আছে, সূরা কাফারুন বলে, যে কাফেরদের সঙ্গে কি রকম বিহেভ করা উচিত ইসলামিস্টদের। দেখো সব ধর্মই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে যারা ফলোয়ার্স, তারাই হচ্ছে রুট কজ অফ অল দ্য প্রবলেমস। বিকজ তারা তাদের নিজেদের স্বার্থের জন্যে যে ধর্ম পুস্তকগুলোতে বা ধর্মের যে মূল যে বাণী, সেটা তাদের নিজেদের স্বার্থের মতো করে তারা ইন্টারপ্রেট করে। কারণ আমাদের তো মেজরিটি অফ দ্য লোকজন অশিক্ষিত, তো তার ফলে ম্যানিপুলেট করা খুব সোজা। ধরো এই যে বলে না যে জিহাদটা ঠিক মানে কাফেরদের মেরে ফেলতে হবে, কাফেরদের পুরো ধ্বংস করে দাও, এটা হচ্ছে জিহাদের মূল বক্তব্য। হোয়াট ইজ কাফের? হ্যাঁ, দেখো সূরা কাফারুন বলে কোরআনে একটা অনুচ্ছেদ আছে। কাফের কথাটা কোত্থেকে আসে? কাফের কথাটা রুট ওয়ার্ড হচ্ছে কুফর। কুফর কথাটা থেকে ইংলিশ বা ল্যাটিনে যখন পরে আসে, তার থেকে হয় কফর বা কভার। কভার দেওয়া বলো না, তো কভার বা কফর। তার মানে কাফের কথাটার মূল অর্থ হচ্ছে যারা অজ্ঞানতায় ঢাকা। তো একজন কিন্তু মুসলিমও, সেও কিন্তু কাফের হতে পারে, সে যদি তার যদি ধর্মটা সে প্রকৃতভাবে না জানে, সে যদি
অজ্ঞানী হয়। এই যে ঔরঙ্গজেবের ব্যাপারে তুমি বললে, এই মোগলদের সাথে যে মারাঠাদের দ্বন্দ্ব ইতিমধ্যেই ভীষণভাবে চর্চিত হয়ে উঠেছে। বর্তমানে যে সিনেমাটা বেরিয়েছে সাম্বাজি শিবাজি আর ওই ঔরঙ্গজেবকে নিয়ে, তো মানুষ আরো জানতে চাইছে ভালোভাবে। এই যে মারাঠা এবং মোগলদের দ্বন্দ্ব, এটাই কি বরাবর ছিল, নাকি এর ভেতরে আরো অনেক কিছু ঘটনা আছে যেটা চলচ্চিত্র থেকে ইতিহাসকে একটু আলাদা করে? না, চলচ্চিত্রটা পুরোটাই ফিকশনাল। আচ্ছা। ইটস আ ভেরি ব্যাডলি মেড ফিল্ম। সো দেখো, যেটা হচ্ছে শিবাজি ডেফিনেটলি একজন স্টলওয়ার্ড ছিলেন আমাদের ভারতীয় ইতিহাসের, এবং যেভাবে মুঘলদের এগেনস্টে উনি লড়াই করেছিলেন সেটা মানে একটা দৃষ্টান্ত, এবং সেটা সবাইকে পড়ানো উচিত এবং শেখানো উচিত। আমরা সেখান থেকে অনুপ্রেরণা লাভ করতে পারি। কিন্তু সম্ভাজির ক্ষেত্রে যেটা বলা হয়, সম্ভাজিকে যদি এক কথায় বলতে হয়, মানে ওনার প্রথম দিকে উনি যখন ছিলেন একদম পুরো বড়লোক বাপের বয়ে যাওয়া ছেলে, হ্যাঁ। এবং শিবাজিও প্রচণ্ড ওনার উপর বিরক্ত ছিলেন, ওনাকে হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন। অরঙ্গজেবের ছেলের সঙ্গে সম্ভাজির একটা টাই আপ হয় বাবার সঙ্গে বিদ্রোহ করার জন্য। সম্ভাজির ক্ষেত্রে অনেকটাই প্রথম দিকে যখন শুরু হয় সেটা একটা পলিটিক্যাল পাওয়ার গেম ছিল, যে আমিও, যেটা হয় মানে কি বলতো, একটা বাবা ওই রকম একটা বিশাল মহিরুহ হয়ে গেলে একটা ছেলে তো একটা আইডেন্টি ক্রাইসিসে ভোগে। তো সে, আমার মনে হয় সেই জিনিসটা হয়েছিল। এবং ওই বাবার ফুটস্টেপকে ম্যাচ করার জন্যে মানে অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন উনি। কিন্তু তারপরও যেটা মানে এটা ডেফিনেটলি আনডাউটেডলি এটা আমরা বলতে পারি যে একটা ভীষণই সম্ভাজি মহারাজের প্রচণ্ড একটা স্বাধীন একটা মানসিকতা ছিল, এবং কখনোই মুঘলদের আন্ডারে আসতে চায়নি। এবং যার ফলে হয়তো অরঙ্গজেবের ছেলের সঙ্গে প্যাক্ট করেছিল যে সো দ্যাট হি ক্যান হ্যাভ দ্য কন্ট্রোল ওভার দ্য থ্রোন। তারপরে যেটা হয় যে অরঙ্গজেব তাকে তো ভীষণ টর্চার করে মেরে ফেলেন। একজন লোকের তো ওই সরলীকরণ করলে তো জিনিসটা হয় না। একটা ক্যারেক্টার বা একটা লাইফ স্প্যানের মধ্যে অনেক স্তর থাকে। সে অনেক রকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, অনেক রকম পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো সেই হিসেবে তো আমার মনে হয় কারোর জীবনে নিয়ে যখন আমরা পড়ি বা কিছু করি, আমাদের পজিটিভটুকুই নেওয়া উচিত। আওরঙ্গজেব বলেছিল যে তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো তাহলে তোমাকে আমি মারবো না। তো সেটা তো উনি তো স্বীকার করেননি, না? তো সেই বুকের পাটা তো ছিল। কারণ আজকে আমরা যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেখি তার 95% বেশি তো হচ্ছে কনভার্টেড। মানে হয় তারা তলোয়ারের মুখে কনভার্সন করেছে তাদের যারা পূর্বপুরুষ ছিলেন ভয় পেয়ে, আর নয়তো যেটা হতো যে, কারণ মেজরিটি অফ দেম হচ্ছে হিন্দু আর বৌদ্ধ ছিলেন, আর হিন্দু আর বৌদ্ধতে যারা লোয়ার কাস্টের দিকে ছিল তারা তো অনেকটাই অপ্রেস ছিল। আপার কাস্ট হিন্দুরা তো অত্যাচার করেছে সেই সময়। তো যার ফলে যখন দেখেছি ইসলাম ধর্মতে আমাদের একটা সুযোগ সুবিধা রয়েছে, তারা ওইদিকে ভিড়ে গেছে। কিন্তু সেইটা পার্সেন্টেজ হয়তো অতটা বেশি না, সেটা যদি হয়তো 20 কি 30% হয়, কিন্তু 70 to 80% কিন্তু ওই ভয় পেয়ে মানে তলোয়ারের মুখে কনভার্টেড। সেখান থেকে তো সম্ভাজি মহারাজ তো মৃত্যুবরণ করে নিয়েছিলেন, কিন্তু ধর্ম কনভার্ট করে। যেভাবে দেখানো হয়েছে তার মানে এরকম ভাবেই ওকে টর্চার করা হয়েছিল নানা রকম। তো মানে হয়তো এর থেকেও হয়তো গ্রুসাম হয়েছিল বা এর থেকে কম হতে পারে, বাট এত দীর্ঘদিন ধরে টর্চার করে তাকে মারা হয় এবং তার শরীরকে মানে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়, ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন্দ্র করে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে আসে ব্যবসা করতে। এই যে তাদের জার্নিটা, ভারতবর্ষের প্রবেশ অ্যান্ড ব্যবসা করা অ্যান্ড সবকিছু গোটা ব্যাপারটা কেমন ছিল? একটা কথা আছে না, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। দেখো, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকগুলো ছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো আমরা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি। সেইটা ওরা তো প্রথমে জাহাঙ্গীরের সময় সনদ পায় ভারতবর্ষে ট্রেড করার জন্য। প্রথমে পশ্চিম উপকূলে ওরা ঘাঁটি গাড়ে, তারপর যখন পূর্ব উপকূলে আসে তখন ওরা কলকাতাকে বেছে নেয়। তো বিকজ বিভিন্ন ভৌগোলিক কারণ, বাণিজ্যিক কারণ সেই হিসেবে। তো সেখান থেকে ওরা প্রথম দিকে যেটা হলো 1757-তে যখন পলাশির যুদ্ধ হয়, এবং তারপরে 1760 থেকে 65 ওই সময়ের মধ্যে বক্সার যুদ্ধ হয়। এই দুটো যুদ্ধতেই একদম মানে দৃঢ়ভাবে আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম শাসক হিসেবে আবির্ভূত হলো, বণিক ছেড়ে। কিন্তু তখনও ওরা জিনিসটা করতো একটা ডুয়েল একটা অ্যাডমিনিস্ট্রেশন করতো, যে নবাবের ঘাড়ে কিছু জিনিস রাখতো আর নিজেদের ঘাড়ে কিছু জিনিস রাখতো। মানে যদি বাই চান্স কোনো কিছু মানে ব্যাগড়া ঘটে তাহলে সেটা নবাবের ঘাট দিয়ে চালিয়ে দিত, মানে খুব পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য। তো সেই সময় ওয়ারেন হেস্টিংস এসেছিলেন, সেই কিছুদিনের মধ্যেই 76-এর মন্বন্তর হয়।
তারপর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়। তো সেগুলো খুবই ওদিকে তখন টিপু সুলতান রুখে দাঁড়াচ্ছে, ওদিকে মারাঠারা তখন আস্তে আস্তে, পেশোয়ারা তখন এক জায়গাতে হচ্ছে রেভলিউশনের জন্য। তো তখন ওই ইংরেজদের সঙ্গে মহীশূরে যুদ্ধ হয়, ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ হয়। এইভাবে আস্তে আস্তে করতে করতে যখন ওই 1757 ফরাসির যুদ্ধ, তারপরে বক্সার যুদ্ধ, এইটার পরই ওরা পুরো কনসলিডেট করে নিজেদের জিনিসটাকে ওয়ারেন হেস্টিংসের সময়। আর তারপর তো ওরা তো প্রচন্ড রুথলেস ছিল, আর ওদের একটা ভীষণ ট্রিক ছিল যে যেসব জায়গা হিন্দু মেজরিটি সেই সব জায়গাকে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে নিজেরা তো টপ মোস্ট অ্যাডমিনিস্ট্রেশনে থাকতোই, তারপর যে সেকেন্ড লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেইগুলোতে মুসলিমদের বসাতো। হিন্দুরা অ্যাডমিনিস্ট্রেশনে কম যেত, মূলত ব্যাংকিং বা ওই ধরনের ট্রেডগুলোতে, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস, এগুলোতে হিন্দুরা থাকতো। এর যে মেজরিটি স্টেক হোল্ডার সেগুলো হিন্দুদের দিয়ে দিত। তো যাতে দুপক্ষের প্রতি একটা ভেতরে একটা মানে বংশানুক্রমে একটা রাগ জমা হয়, এটা কিন্তু খুব ট্রিক ওয়াইজ করেছিল। বিকজ যেটা হয়েছে, ইসলামিক শাসন, মুঘল শাসন, এই সব কিছু সত্ত্বেও যে একটা 1000 বছর ধরে হিন্দু আর মুসলিম তো পাশাপাশি ছিল, মানে ঝগড়া ঝাঁটি কনভার্সন সব কিছুই হতো, কিন্তু এটা কোথাও যেন মানে পাশাপাশি দুজনে থেকেও যেত। এইরকম লেভেলে এনিমিটিটাও প্রকাশ্যে হয়তো আসতো না, কিন্তু এই ব্রিটিশরা যেটা একদম পুরো ভেতরের মধ্যে, আচ্ছা মানে একটা ধরো হিন্দু চাষি, তার অ্যাডমিনিস্ট্রেটর সে একটা মুসলিম, ও আচ্ছা হিন্দু ব্যাপারী, ও আমার বাবাকে এইভাবে ঠকিয়েছিল, এইভাবে কিন্তু না, মানে একটা বংশানুক্রমে দুটো ধর্মের মধ্যেই একটা একটা দেশ একটা ঢুকিয়ে দেওয়া হলো, যেটা পূর্ণ সমাপতন যেটা হয় 1947 সালে 14ই আগস্ট ভারত ভাগ হয়। সো এটা কিন্তু ওই 200-250 বছর আগের বিষটা একদম দায়িত্ব নিয়ে বপন করে দিয়েছিল ব্রিটিশ, বিকজ ওরা নিজেদের মধ্যে লড়ে মরুক, আমরা মাঝখান থেকে ক্ষীর খেয়ে বেরোবো। বাংলা এবং বিহারের সংগঠিত প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, যেটা সন্ন্যাসী এবং ফকিরদের মধ্যে হয়েছিল। কিছুটা তোমার এই ছবির মাধ্যমে আমরা দেখতে পারবো, কিছুটা আমরা তুমি উল্লেখ করেছিলে দেবী চৌধুরানীতে। বিষয়টাকে ভিত্তি করেই গোটা ছবিটা তুমি তৈরি করেছো। এটার প্রেক্ষাপটে এখানে যে এই সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে নিজেদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল, সেটা কেন? এইটা যেটা করেছিল, আমরা কি জানি সন্ন্যাসীরা কিভাবে জীবিকা নির্বাহ করে? তারা তো ভিক্ষা নিয়ে জীবিকা নির্বাহ করে, কারণ তাদের তো আর কোনো বিজনেস নেই বা কোনো সম্পত্তিও নেই, তারা তো নিজেদের সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস ধর্ম নিয়েছে। উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে তারা তো প্রতি বছরে একটা সময় আসতো, বিভিন্ন ঘরে ঘরে যেত, তারা যে ভিক্ষা দিত, যে দান দিত, সেটা নিয়ে তো তাদের সারা বছর চলতো না, সেইটা ওয়ারেন হেস্টিংস বন্ধ করে দেয়। আচ্ছা। এইদিকে তখন চলছে 76-এর মন্বন্তর, লোকের কাছে এমনিতেই পয়সা নেই, ঘরে চাল নেই, তার উপর আবার এইখানে জোর জুলুম একটু শুরু করেছিল হিন্দু বা ফকিররা, তাদেরও তো জীবিকা নির্বাহ করতে হবে। দিয়ে এবার সেই সময় তখন ব্রিটিশরা যখন এটা বন্ধ করে দেয়, তখন তখন ওদের কিভাবে চলবে? ব্রিটিশরা প্রথমে এটা বুঝতে পারেনি, কারণ মানে ইন্ডিয়া ইজ ড্রিভেন বাই রিলিজন। ওরা হয়তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে নিয়েছিল, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, কিন্তু জিনিসটা একটা রিলিজিয়াস দিকে বাঁক নিয়ে নেয়, যে আমাদের ধর্মতে হস্তক্ষেপ করা হচ্ছে, যেটা আমাদের একটা হিন্দু সন্ন্যাসীর যে একটা বেসিক রাইট, এইটা তো তখন সবে ব্রিটিশরা সবে ইন্ডিয়াতে এসেছে, তখন সেরকম কোনো ইন্ডোলজিস্ট নেই যারা ভারতীয় সাহিত্য, ভারতীয় দর্শনকে ট্রান্সলেট তখন সবে সবে শুরু হচ্ছে, ওরা তো জানে না এখানকার কালচার। এইটা থেকে শুরু হয়, তারা যখন রিভল্ট করে তখন 150 জন নিরস্ত্র সাধুকে ওয়ারেন হেস্টিংস গুলি করে মেরে দেয়। তো এইভাবেই জিনিসটা না মানে একটা দাবানলের আকার নেয়, তারপরেই নীলকরদের জিনিসটা শুরু হয়। হ্যাঁ, তো এই সব কিছু নিয়েই সেই সময় যে আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কৃষক, শ্রমিক, এরা একটা রিভল্ট করে, কিন্তু যেহেতু এটা পকেটেড একটা রিভলিউশন ছিল, তো যার ফলে এটা মানে দমন করতে খুব একটা অসুবিধা হয়নি। তো অনেকদিন ধরে এক্সটেন্ডেড হয়েছিল, প্রায় 40 বছর 50 বছর ধরে চলেছিল, কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তারে সেভাবে ডেফিনেটলি তাদের মানে অনেক পয়সা নষ্ট হয়েছে, তাদের কফর ডাকাতি করা হয়েছে, তারা করেছে, তাদের অনেক অর্থ নষ্ট হয়েছে, বাট মানে সমষ্টিগতভাবে সাম্রাজ্য বিস্তারে সেক্ষেত্রে ব্রিটিশদের খুব একটা অসুবিধা। এই 76-এর মন্বন্তরে যে মানুষ দুর্ভিক্ষতে ভুগেছিল, তো সেই সময় কি সন্ন্যাসীরা খুব পাশে দাঁড়িয়েছিল তাদের? ডেফিনেটলি, কারণ সন্ন্যাসীরা তো তাই, মানে তারা তো পাশে দাঁড়িয়েছে, কিন্তু তাদের নিজেদেরই তো খাবার সংস্থান নেই। যীশু খ্রিস্টের ভারত দর্শন, এটা কতটা সত্যি? দেখো, এটা একটা অল্টারনেট থিওরি, এটার কোনো ডাইরেক্ট রেফারেন্স পাওয়া যায় না, এটার অনেক সাপোর্টিভ অনেক কিছু লেখা রয়েছে,
কারণ যীশু খ্রিস্ট একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, কোনো মিথিক্যাল ক্যারেক্টার না। সেই হিসেবে যে যদি অল্টারনেট থিওরি বলা হয়, কারণ যীশু খ্রিস্ট যে ঐতিহাসিক ব্যক্তিত্ব সেটা বোঝা যায় ওনার সময় একজন বিখ্যাত জিউইশ হিস্টোরিয়ান ছিলেন ফ্লেভিয়াস জোসেফাস। ওনার একটা দ্য হিস্ট্রি অফ দ্য জিউস বলে একটা বই আছে, তো আমার কাছে আছে বইটা, অ্যাকচুয়ালি তার কপি। আমি প্রথমেই তোমাকে বলছিলাম না যে সেমেটিক রিলিজনগুলোর এবং হিন্দু ধর্মের, সনাতন বৈদিক ধর্মের একটা অদ্ভুত সামঞ্জস্য আছে কোথাও, বৌদ্ধ ধর্মের একটা অদ্ভুত সামঞ্জস্য আছে। জিসাস ক্রাইস্ট যখন 14 বছর থেকে 28 বছর, উনি এই সময়টা কি করেছিলেন সেটার উল্লেখ কিন্তু বাইবেলে নেই, যেটা অন্য অনেক বিভিন্ন দেশের ইতিহাস বা পুরাণ, তাতে কিন্তু কিছু প্যাসিভ রেফারেন্স পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলা হয় যে জিসাস ক্রাইস্ট অ্যাকচুয়ালি 2 বার ভারতবর্ষে এসেছিলেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে, মানে যেটা বলা হয় অল্টারনেট থিওরিতে, যে সেই সময় উনি যেহেতু ওই মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতবর্ষের একটা বাণিজ্যিক একটা যোগাযোগ ছিল, ইস্ট থেকে মানে পূর্ব থেকেই 3 জন প্রাজ্ঞ লোক জিসাস ক্রাইস্টের জন্মের সময় গিয়েছিলেন, দ্য 3 ম্যাজাইস যাকে বলা হয়। সেটা তারা কিন্তু পূর্ব দিক থেকেই গিয়েছিলেন এবং বলা হয় তারা ভারতীয়ই ছিলেন। আচ্ছা, যারা তারা ফলো করে গিয়েছিলেন, বলা হয় তারা ভারত থেকেই গিয়েছিলেন। তো একটা কোথাও না কোথাও একটা ভারতের একটা যোগ রয়েছে। ওই যেটা বলা হয় যে 14 বছর বয়স হয়ে গেলে তখন যেহেতু ভারতবর্ষ যখন এখন যেমন লোকে ইংল্যান্ডে বা আমেরিকাতে পড়াশোনা করতে চায়, মানে অক্সফোর্ড, কেমব্রিজ, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, সেগুলো সব ইন্ডিয়াতে ছিল। যে তক্ষশিলা, নালন্দা, উজ্জয়িনীতে বড় বড় ইউনিভার্সিটি, তো সেইগুলো তখন এন্টায়ার ওয়ার্ল্ডের যে কি বলবো এডুকেশনাল যে পীঠস্থান সেটা ছিল ভারতবর্ষ। তো সেটা বলা হয় যে উনি তখন ভারতবর্ষে আসেন এবং এখানে এসে উনি পড়াশোনা করেন। উনি কাশীতেও গিয়েছিলেন এবং ওখানেও পড়াশোনা করেন। উনি শ্রীক্ষেত্র পুরীতে গিয়েছিলেন, তখন নাম ছিল পুরুষোত্তমা ক্ষেত্র, তো সেখানে উনি পড়াশোনা করেন। তারপর উনি যখন ওনার মতবাদ এখানে প্রচার করতে চান, তো তখন এখানকার যারা ব্রাহ্মণ ছিল তারা ওনাকে অপোজ করেন, যে কারণ উনি তো একেশ্বরবাদের কথা বলতেন, আমরা তো বহু ঈশ্বরে বিশ্বাসী, তো একটা কোথাও একটা ব্রাহ্মণ্যবাদের সঙ্গে ওনার একটা ক্ল্যাশ হয়। খ্রিস্ট ধর্মের যে মূল যে আধার সেটার সঙ্গে কিন্তু আমাদের সনাতন বৈদিক ধর্মের যে অদ্বৈতবাদ সেটা কিন্তু খুব একটা তফাৎ নেই। ব্রাহ্মণদের কাছ থেকে তাড়া খেয়ে পালিয়ে নাকি উনি টিবেটে চলে যান এবং টিবেটে উনি ওখানে পড়াশোনা করেন, সেখান থেকে বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন এবং তারপর উনি আবার নিজের দেশে ফিরে যান। এবং এই যে বিপুল পড়াশোনা উনি যে করেছিলেন সেটা থেকে যে দর্শন জ্ঞান উনি লাভ করেছিলেন সেইটারই সার হচ্ছে খ্রিস্ট ধর্ম, এইটা একটা বলা হয়। কিন্তু অনেক মিল আছে জানো তো, মানে ধরো যে ব্যাপটিজম যে প্রক্রিয়াটা সেটার সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের কিন্তু প্রচুর মিল আছে। যে আমরা যেমন একটা হোলি ডিপ নিই, যে একটা জলের মধ্যে দিয়ে একটা নিজের পুরনো পাপকে ধুয়ে যে এইগুলোর সঙ্গে, বা মাথায় যে অ্যানয়েন্টেড করা হয়, এইগুলোর সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের প্রচুর রিচুয়ালস এর মিল রয়েছে। বা আমি যেটা বলছিলাম যে একেশ্বরবাদ, যে অদ্বৈতবাদ, সেটার যে অনেক কিছু যে সারোচ্চার, সেটার সঙ্গে যারা খ্রিস্ট ধর্ম সত্যি খুব ডিপলি পড়েছেন, তো তারা বুঝতে পারবেন যে কতটা মিল আছে। বা বৌদ্ধ ধর্মের যে মূল উপজীব্য যেগুলো, সেগুলোর সঙ্গে প্রচুর মিল আছে। এবং ইন্টারেস্টিংলি যখন ক্রুসিফিকশনের পর, যে ক্রুসিফিকশন ওনার যখন হয়, তারপর তো গুড ফ্রাইডের দিন তো উনি তো মানে ওনার যখন শুক্রবার দিন ওনার ক্রুসিফিকশন হয় এবং রোববার দিন উনি আবার নতুন করে রেজারেকশন হয়। তো তারপর মানে বেসিক্যালি বলা হয় যে উনি অ্যাকচুয়ালি হি ওয়াজ নট ডেড, মানে যদি ওনাকে হিস্টোরিক্যাল একটা মানুষ হিসেবে ভাবা হয়, যে হি ওয়াজ গ্রেভলি উন্ডেড। তো যার ফলে এবং ওনার শিষ্যরা ওনাকে বাঁচিয়ে তোলে, রিভাইভ করে, বাঁচিয়ে তোলে না, মানে উনি মারা যাননি, কিন্তু সিরিয়াসলি একটা আহত হয়েছিল যখন ক্রুসিফিকশন হয়, তো সেইটা ওনাকে রিভাইভ করে তোলা হয়। এবং যেহেতু ওখানে থাকলে মেরে ফেলা হবে, সেই জন্যে ওনাকে আবার ওই ট্রেল ধরে আবার ভারতে উনি পালিয়ে আসেন, যেখানে উনি ছোটবেলাটা কাটিয়েছেন। কাশ্মীরে ওনার আশ্রম ছিল, এখানে উনি প্রিচ করতেন এবং এখানে অনেক রাজাকে উনি মিট করেছিলেন। সেগুলো আবারও কিন্তু আমাদের ভারতীয় কিছু টেক্সটে উল্লেখ আছে, মেইনলি ভবিষ্য পুরাণে। কিন্তু ভবিষ্য পুরাণের টেক্সটকে অতটা প্রামাণ্যতা দেওয়াটা উচিত নয়, বিকজ ভবিষ্য পুরাণ অনেক পরে লেখা হয়। মানে এটা একটা কোথাও রয়েছে এবং ওখানে রোজাবাল বলে একটা জায়গা আছে, রোজাবালে ওনার সমাধি আছে এবং আমি গেছি রোজাবালে।
রোজাবালটা কোথায়? রোজাবাল পুরনো কাশ্মীরে খানিয়ার বলে একটা জায়গা আছে ওল্ড শ্রীনগরে। সেই খানিয়ার বলে জায়গাতে এখনো একটা ছোট্ট একটা টোম আছে। তো সেখানে মানে ইসলাম ধর্মতে ওনাকে বলা হয় ইউজ আসফ। সো ঈসা মাসি থেকে ইউজ আসফ। তো ওখানে ইউজ আসফের সমাধি রয়েছে এবং ওখানে একটা পাথরের একটা স্ল্যাব আছে। তো সেখানে দুটো পায়ের পদচিহ্ন করা আছে। আগের দিনে তো ফটোগ্রাফি হতো না, তো তার কোনো একটা চিহ্ন সেটাকে খোদাই করে রাখা হতো বা এরকম। তো ওখানে দুটো পায়ের পদচিহ্ন আছে, সেখানে কিন্তু ক্রুসিফিকশন মার্কস আছে। সো আমি ওটা গেছি, ছবিও তুলে এনেছি। আচ্ছা, ওই নামটা কেন চেঞ্জ করা হলো ওনার আসল নামটা? কোরআনে তো জিসাসকে মানে ঈসা মাসি, তো হি ওয়াজ পার্ট অফ দ্য কোরআন প্যান্থিয়ন। তো সেখানে পায়গম্বর বলে হয়তো স্বীকার করা হয় না, কিন্তু ওনাকে একজন মহামানব হিসেবে স্বীকার করা হয় ইসলাম ধর্মতে। তো ওই যেটা হয় কি বলতো, যেমন হচ্ছে তোমার এব্রাহাম, এগুলো তো সব এব্রাহামিক রিলিজিয়ন। যখন জিউরা যখন কথা বলছে অ্যারামাইকে, তখন আব্রাহাম। যখন খ্রিশ্চানরা বলছে ইস এব্রাহাম, আর যখন মুসলিমরা বলছে তো ইব্রাহিম। সো এটা হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ এক এক রকম হয়ে যায়, তো বেসিক নামটা কিন্তু একই। সেই ক্ষেত্রে ওই জন্য বলা হয় ওটা যে ওটা ইউজ আসফের সমাধি বলে, এবং ওটা অনেক পুরনো এবং ভারত সরকার থেকে পারমিশন দেয় না ওটা কার্বন টেস্ট করার জন্য, এত সেন্সিটিভ জায়গা। মানে ওটা দেখলে মনে হয় পাকিস্তানে চলে এসেছে। মানে কেন 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 ওই জায়গাটা এইরকম, আমি তো গেছি, মানে খানিয়া মানে পুরো তালিবান ঘেরা জায়গা, পুরো ওল্ড শ্রীনগর। মানে আমি যখন গেছি তখন আরো ছিল, এখন হয়তো অনেক কমে গেছে। খুব একটা ছোট্ট, মানে কি বলবো, এই ঘরটার মতো সাইজে হয়তো একটা একটা ঘর, সাদা দেয়াল, সবুজ একটা চালা দেওয়া। তো রোজাবাল জায়গাটার নাম। তার মধ্যে আবার একটা আন্ডারগ্রাউন্ড একটা কুঠুরি আছে, সেইখানে সমাধিটা রয়েছে। এবং সমাধিটার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সমাধিটা আমাদের মুসলিমদের সমাধিটা থাকে ইস্ট টু ওয়েস্ট, মানে এবং মাথাটা থাকে ইস্টের দিকে। মানে ওটা বলা হয় যখন কি সমাধি মারা গেছেন, যখন তিনি আফটার লাইফে যখন জাগবেন, তিনি যখন মাথা তুলবেন তার মুখটা মক্কার দিকে হবে। ওই জন্য ইস্টে মাথাটা, ওয়েস্টে পাটা, মানে উঠে প্রথম মক্কার দিকে তাকাবে। ইহুদিদের হচ্ছে উল্টো, সাউথ টু নর্থ, মানে ওদের ঘাটটা একদিকে করা থাকে জেরুজালেমের দিকে তাকিয়ে। বা মানে ইহুদিদের জন্য তো ওখানে কিং সলোমনের যে টেম্পলটা যে করেছিলেন, যে এখনো যে ওখানে ওয়ালটা রয়েছে, যেটা খুব পবিত্র মনে করা হয়, দ্য সেকেন্ড যে টেম্পলটা, তো সেটা তো এখনো রয়েছে আমাদের এতে জেরুজালেমে। তো সেই ওয়ালটা, যেটা জিউইশ টেম্পল, সেকেন্ড জিউইশ টেম্পল, যেটা রোমানরা ধ্বংস করে দেয়, যেটা কিং সলোমন তৈরি করেছিলেন, তো ওইটা ওদের সবচেয়ে পীঠস্থান। যেমন এদের মক্কা, তেমনি জিউসদের ওটা। তো ওটা ওই দিকেই, ওয়েস্টের দিকে। তো জিউসদের যখন কবর দেওয়া হয় তখন ওই দিকে ঘাটটা ফেরানো থাকে, যে সবসময় ওদিকে তাকিয়ে থাকবে আফটার লাইফে। এই যে সমাধিটা, এই সমাধিটা কিন্তু জিউসদের সমাধির মতো রাখা, মুসলিমদের মতো না, ইস্ট ওয়েস্টে না। তো বোঝা যায় উনি যেখানে মারা ছিলেন তার একটা, জিসাস ক্রাইস্ট তো জিউইশ ছিলেন, উনি তো খ্রিস্টান না। ওনার ধর্মাবলম্বী, ওনাকে যারা ফলো করে তারা খ্রিস্টান, কিন্তু উনি তো জিউই ছিলেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে প্রথম অবলোকিতেশ্বর, সেটা বলা হয় কিন্তু জিসাস ক্রাইস্টকে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী। এবং এটা বলা হয় যে সেকেন্ড যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ওই ফার্স্ট সেঞ্চুরি এডিতে হয়, তখন জিসাস ক্রাইস্টের হয়তো 50-60 বছর বয়স, যদি আমরা অল্টারনেট থিওরিটা মনে রাখি। সো তাহলে জিসাস ক্রাইস্ট ছিলেন, মানে হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্যাট ওয়ার্ল্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা কাশ্মীরে হয়েছিল। সেখানেই ওনাকে প্রথম অবলোকিতেশ্বর হিসেবে প্রামাণ্য দেওয়া হয়, এবং এটা কিন্তু বৌদ্ধরা মানে। তো এটা খুব ইন্টারেস্টিং। এবং বলা হয় যে উনি খুব প্রবীণ বয়সে কাশ্মীরি মারা যান, এবং যেটা বলছিলাম যে রোজাবালে ওনার সমাধি আছে। দেবী চৌধুরানীকে নিয়ে তুমি যেমন একটা ইতিহাসকে ছবি তৈরি করেছো, তার পাশাপাশি তুমি আরেকজন দুঃসাহসিক নারীকে নিয়েও তোমার একটা অ্যানাউন্সমেন্ট করেছো, যেটা আমরা জানি হচ্ছে রায়বাগিনী ভবশঙ্করী। এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর রীতিমতো সবাই মিলে আমরা এখন গুগল সার্চ করে অনুসন্ধান করা স্টার্ট করে দিয়েছি বিষয়টা কি। তো এই ইতিহাস সম্পর্কে যদি একটু হালকা করে আমাদের টাচ দিয়ে যাও। এটা তো লোকে সিনেমা দেখলে জানতে পারবে। তো যাই হোক, মানে লোকে অ্যাটলিস্ট, মানে অনেকেই জানতো, খুব পকেটেড জায়গাতে লোকে জানতো, যারা এই নিয়ে চর্চা করে তারা জানতো। আজকে যখন শুভশ্রীকে নিয়ে ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, একটা ফার্স্ট লুক পোস্টার হয়েছে, তখন গুগল সার্চ করার ক্লিক করে গেছে, ভালো লাগে। সো বাট অ্যাট দ্য সেম টাইম রায়বাগিনী ভবশঙ্করী উনি ছিলেন ভূরিশ্রেষ্ঠের রানী। ভূরিশ্রেষ্ঠ হচ্ছে আমাদের 12 ভূঁইয়া ছিল, তার মধ্যে যে যখন আকবরের সময়, সেই সময় বাংলা যেটা, মানে সেই সময় তো বিহার, ঝাড়খণ্ড,
উড়িষ্যার কিছুটা অংশ, এখন যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসামের কিছুটা অংশ, ত্রিপুরা, এইসব, চট্টগ্রাম, মানে ওই ওই দিকের যে বেল্টটা, মায়ানমারের কিছু অংশ, এই পুরোটা নিয়েছিল বাংলা। তো এইটা 12 জন ভূস্বামীতে ভাগ করা ছিল, তাদের 12 ভূঁইয়া বলা হতো। তার মধ্যে একজন ভূঁইয়া হচ্ছে যে ভূরিশ্রেষ্ঠ যিনি রাজা ছিলেন, তো বা ওই মানে ওই রাজবংশ, তো সেই রাজবংশের রানী ছিলেন রায়বাঘিনী ভবশঙ্করী। তো ওনাকে রায়বাঘিনী উপাধি দেন মানে আকবর নিজে, বিকজ উনি পাঠানদের আক্রমণ প্রতিহত করেছিলেন এবং এমন দুর্দণ্ড প্রতাপ রানী ছিলেন সেই সময় যে আকবরও ওনার বিরুদ্ধে না গিয়ে ওনার সঙ্গে সন্ধি প্রস্তাব দেন এবং মানে আচ্ছা তুমি তোমার জায়গাতে তুমি তোমার মতো থাকো বাবা, আমি নাক গলাবো না, মানে আমাদের একটা কোনো ফ্রেন্ডলি টার্মসে থাকবো আমরা। তো উনি এতটাই দুর্দণ্ড প্রতাপ ছিলেন। তো আপাতত এইটুকুই, বাকিটা সিনেমা। শুভ্রজিৎ, তোমার সাথে আজকের এপিসোডটা দারুণ গেল। ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারলাম এবং আই হোপ আমাদের দর্শকেরও ভীষণ ভালো লেগেছে। আবার আসবো আবার এক নতুন গেস্টকে নিয়ে আমাদের বিয়ন্ড পডকাস্টে। আজকের এপিসোডটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাকিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখতে থাকো বিয়ন্ড পডকাস্ট।